আমি হচ্ছে সুচরিতা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গিফট গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তোমাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক 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 শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবস বলতে আমাদের যারা আমরা হাউস ওয়াইফ আছি তারা এখন বেশি ফিল করতে পারি না ব্যাপারটা, কিন্তু যারা স্টুডেন্ট আছে এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ব্যাপারটার গুরুত্ব ইম্পর্টেন্স আরও অনেক বেশি ছিল। ব্যাপারটা তখন আরও বেশি ফিল করতে পারতাম। আর যদি এখন বাচ্চা স্কুলে যেত বা স্কুলে দিয়ে আসতাম বা বাসে তুলে দিয়ে আসতাম, সেটুকুও যদি করতাম তাহলেও একটু ফিল করতাম। তো আজকে ছেলের স্কুল নেই, আর এমনিতেও অনলাইন ক্লাস চলছে, আর হাজবেন্ডেরও আজকে অফিস নেই। তো এই দুটো ব্যাপারে আমি ব্যাপারটা বুঝতে পারছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সমস্ত কিছু মানে মা করেছে, কিন্তু আজকে মাছটা আমি করেছি। আজকে হচ্ছে কাজলি মাছ। আর কাজলি মাছগুলো আমাদের বাড়িতে দুরকম ভাবে হয়, একটা হচ্ছে ভেজে হয় আর একটা হচ্ছে কষিয়ে হয়। তো দুটোই আমি করেছি। তো সবার আগে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করে নেব। জাস্ট আমি করে আসলাম, ঘড়িতে বাজে 10টা মতো। তার আগে আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। চুলে খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়ে স্নান করে নিয়েছি। আজকে এখানে খুব ঠান্ডা নেই, টেম্পারেচার মোটামুটি এখন হচ্ছে 14°C মতো আছে। তো আমি রান্নাগুলো করে নিয়েছি। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর তারপর তোমাদেরকে দেখাবো যে এই বছর অ্যানিভার্সারির জন্য আমরা দুজনকে কি গিফট দিলাম। যদিও এবছরের অ্যানিভার্সারিতে খুব বেশি খরচা করা হয়নি গিফটের পেছনে, তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে। মাসখানেকও মানে 2 মাস এখনো কমপ্লিট হয়নি, ডিসেম্বরে হয়েছে, এটা জানুয়ারি। প্রচুর খরচাপাতি হয়েছে। তো সেই জন্য এই বছর হাজব্যান্ডকে একটু ছুট দেওয়া হয়েছে। মানে ও বলেছিল যে ভালো কিছু নেবে, আলাম না, কিছুই নিতে চাইছিলাম না। তারপর একটা ছোট গিফট নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। আর আমি ওকে কি দিলাম সেটাও তোমাদের দেখাবো। তো তার আগে দেখে নাও রেসিপিটা, তারপর তোমাদের সমস্ত জিনিস। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আর মাছ রান্নায় চাই সর্ষের তেল, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দিলাম। আলুতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো বলে রাখি, মাছ দুভাবে হবে। একটা মাছ হবে ভেজে আর একটা মাছ হবে কষিয়ে। তো দুরকম মাছের আলুটাই আমি একবারে ভেজে নিলাম। আর ভাজা আলুগুলো তুলে নিয়ে যে মাছগুলো ভাজা হবে বা সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কাজলি মাছগুলো দেখছো, এগুলো এই সাইজেরই এখানে পাওয়া যায়। এর থেকে একটু বড় পেলে আরও ভালো লাগে, যেগুলো আমাদের ওদিকে বেঙ্গলে পাওয়া যায়, এখানে এই সাইজেরই পাওয়া যায়। তো এই কটা মাছ আমি ভেজে নিলাম। আর তারপর দেখো কড়াইতে জিরে ফোড়ন দিলাম, আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে মাছের ঝোলটা হচ্ছে, এটা আমি খাবো না। এতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আর গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি মাছের ঝোলটা খাবো না আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এরপর এই মাছগুলো কষিয়ে রান্না করা হবে। তো কষিয়ে রান্না করার জন্য মাছগুলো ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অল্প গ্যাসে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন মনে হবে ভালো করে কষানো হয়ে গেছে, তখন জল অ্যাড করতে হবে। এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই নুন দিয়ে দিলাম। আর ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ধনেপাতা অ্যাড করছি। এইভাবে আমি কষিয়ে মাছের ঝোল রান্না করলাম হাজব্যান্ডের জন্য। আর এরপর আমার আর মায়ের জন্য রান্না করছি। তো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, আর বাকি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা বলতে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো মশলা কষানোর সময় আমার মনে হচ্ছিলো যে একটু তেল কম হয়েছে, তাই একটু জল অ্যাড করলাম, করে মশলা ভালো করে কষিয়ে নিলাম। আর এরপর ভেজে রাখা মাছ আর আলুগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে অ্যাড করলাম গরম জল। এবার আর কিছুই না, মাছটা ভালো করে ফুটতে দিতে হবে। আর এই মাছটা এমনিই টেস্টি হয়, খুব বেশি মশলা লাগে না। মানে ভালো করে ফুটে যাওয়ার পরে খালি একটু ধনেপাতা দিলেই মাছটার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। আমি কাঁচা মাছের ঝাল একদমই খেতে পারি না, সেই জন্য আমাদেরটা এরমভাবে ভেজে করতে হয়। আর সেই জন্য আমাদের দুজনের আলাদা আলাদাভাবে করতে হয়। তো আমি একটা আলু কেটে দেখে নিলাম যে মাছের আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে নাকি। তো সমস্ত কিছু হয়ে গেছে, আমি এখানে নামিয়েও নিয়েছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যেটা আমি বানিয়েছি, কষিয়ে মাছের ঝাল, এটা হচ্ছে সেটা। আর এইটা হচ্ছে ভেজে যেটা বানিয়েছি সেটা, আমার আর মায়ের জন্য। তাছাড়া মা আরও রান্না করে ফেলেছে। আমি ঘুম থেকে ওঠার আগে এখানে আলুর দম বানিয়েছে। আজকে রাতে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া হবে। তো আলুর দমটা এখানে বানিয়ে রেখেছে। আর দুপুরের জন্য এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা হয়েছে এটা, আর ডাল, টক ডাল করেছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা, এটা দিয়ে খাওয়া হবে, আর মাছের ঝাল।
ব্যাস এই হচ্ছে দুপুরের আইটেম। আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে বলে কচুরির যে পুরটা সেটাও বানিয়ে রেখেছে। কড়াইশুঁটি মিক্সিতে পেস্ট করে কড়াইতে নেড়ে দেখো পুরটাও বানিয়ে রেখে দিয়েছে। তাহলে আর রাতের মানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি এই সমস্ত কিছু হয়ে গেছে, আমি শুধুমাত্র মাছটা করলাম। আর এখানে মা রুবিক কিউব সলভ করার চেষ্টা করছে। কতক্ষণে বানাবে ডিং এটা? হ্যাঁ, দুদিনে বানিয়ে ফেলবে। তো বন্ধুরা, গত বছর অ্যানিভার্সারি যখন হয়েছিল তখন আমি ক্যামেরা নিয়েছিলাম, যে ক্যামেরাটা আমি সারা বছর একটু ইউজ করিনি। সত্যি কথা আমার নিজেরই খারাপ লাগছে, কারণ আমি বেশি কমফোর্টেবল ফোনেই আমার শ্যুট করতে বেশি সুবিধা হয়। আর তার আগের বছর নিয়েছিলাম একটা আংটি। তো মোটামুটি এরকম কিছু একটা ছোটোখাটো সোনার জিনিসই নেওয়া হয় অ্যানিভার্সারিতে, বা গত বছর যেরকম চ্যানেলের জন্য প্রয়োজনীয় জিনিসই নিয়েছিলাম। তো এই বছর সেরকম কিছুই না। আমার ইচ্ছা ছিল একদমই কিছু নেবই না, কারণ প্রচুর হয়ে গেছে খরচা, আমার নিজেরই খারাপ লাগছে। কিন্তু ও বলছিল যে না কিছু তো নাও। তারপর আমিও ওকে কিছু দিচ্ছিলাম না, তো আমারও একটু খারাপ লাগছিলো। তারপর আমরা ঠিক করেছি যে না, ও আমাকে একটা ড্রেস দিয়েছে যেটা আমি পছন্দ করেছি, আর আমি ওকে একটা জ্যাকেট দিয়েছি। তো এই দুটো জিনিস গিফট করা হয়েছে। তো তোমাদের আগে দেখিয়ে দিই, কারণ একটু ফিটিংসের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্য আবার ওটাকে নিয়ে যেতে হবে। ও এখন যাবে টেলারের কাছে, ওটা দিয়ে তারপর ছেলের মুখের মধ্যে সামান্য মানে ছুলি টাইপের হয়েছে গালে, মানে একটু স্কিনের প্রবলেম হচ্ছে, তো স্কিনের ডাক্তারের কাছে যাবে। তো তাই বললাম যে তখন তাহলে ওগুলো তোমরা কাটাতে দিয়ে দিও। তো চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই জিনিসগুলো। তো ফার্স্ট অফ অল আগে আমি ওর জিনিসটা দেখাবো যেটা আমি গিফট করেছি। এটা হচ্ছে একটা জ্যাকেট, নেভি ব্লু কালার, আর তার মধ্যে যে এরকম বানানো আছে। অ্যাকচুয়ালি এই টাইপের দাগ করছিল না, তো সেই জন্য আমি নিলাম। আর হাতটা এরকম আছে, আর ওর হাতে এরকম জিনিসটা লাগে। এইটা মানে যদি এরকম প্লেন হয় তাহলে ওর ঠিক সুবিধা হয় না, এরকম গ্রিপটা চাই। তো এই গ্রিপটা হাতেও আছে, আর কোমরের যে জায়গাটা তারপর তাতেও আছে। আর্টের কালারটা তো বলেই দিলাম, আর সাইডে আমি ফুল পিকচারটা লাগিয়ে দিচ্ছি, কারণ আমি এরকম সঠিকভাবে ধরতে পারছি না। তো সেই জন্য আমি এটা সাইডে লাগিয়ে দিচ্ছি, আর তোমাদের দেখতে সুবিধা হয়। তো এইটা আমি ওকে গিফট করলাম। আর আমাকেও গিফট করেছে একটা পুরো কুর্তা সেট। এই হচ্ছে কুর্তা সেটটা, এটা হচ্ছে এর ওড়নাটা, আর কালারটা খুব সুন্দর বটল গ্রিন কালারের। আর এই হচ্ছে সামনেটা, খুব সুন্দর কাজ করা ইন্দো এরা ব্র্যান্ডের। এটা ওটাও ব্র্যান্ডেরই, আমার ব্র্যান্ডের কথা মনে নেই। আর এটার হাতটাতেও খুব সুন্দর এরকম কাজ করা রয়েছে, বর্ডার লাগানো রয়েছে এখানেও। আর এই হচ্ছে গলাটা। আর এইরকম এই কালারটা মানে সলিড এই কালারটা আমার কাছে ছিল না, তাই জন্য আমি এই কালারটাই চুজ করেছি। আর এটার সাথে প্লাজো পা আছে, এই যেটার সাথে এরকম প্লাজো পা আছে। আর এর ওড়নাটা খুব সুন্দর, এই হচ্ছে এটার ওড়না, এই যে এরকম বর্ডার লাগানো। তো এই হচ্ছে খুব সামান্য গিফট, তো আমাকে দিয়েছে, আমি ওকে দিয়েছি। আর আমারটার তো প্রাইস তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কারণ আমি অ্যামাজন থেকে কিনেছিলাম আর সেল চলছিল। ওরটা মান্ত্রার থেকে কেনা, আর আমারটা পছন্দ করেছিলাম অ্যামাজন থেকে। ওখানে এটা আমার লেগেছে 899, মানে 900 টাকায় পুরো সেটটা আমি পেয়েছি। এবং এটা ব্র্যান্ডেড ইন্ডোয়েরা কোম্পানির, এবং এটা না কটনের ওপর রয়েছে। যদিও ওরা আগে সিল্ক মানে চান্দেরি সিল্ক বা পলিস্টার টাইপের মেটেরিয়ালে বানাতো, বাট এখন কটনেও বানাচ্ছে। তো এটা আমার কটনে আছে, তো খুব কমফোর্টেবল, আমি পরেও দেখে নিয়েছি। কিন্তু হ্যাঁ, একটু আমার ঠিকঠাক করতে হবে জিনিসটা সাইড দিয়ে, তো সেই জন্য আমাকে সাইড দিয়ে একটা স্লিট লাগবে। তো সেটার জন্য ও এখন যাবে ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। তাই আমি বললাম যে তখন এটাকে তুমি টেলারের দোকানে দিয়ে দাও, আর আসার সময় বা কাল অফিস ফেরত নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে।
আর এটা আমি পরবো অ্যানিভার্সারির দিন সন্ধ্যেবেলা। দেখি এখান থেকে বোঝা যাচ্ছে গালের দাগটা, ঘোরা এদিকটা ঘোরা, এই যে এইগুলো ठीक है, कुछ देर बाद ही निकलते हैं। রে বাপ রে, পেটের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না হচ্ছে কি দুটো একটা ঝুলি গালে হয়েছে, তো ওই জায়গাটা আমি দেখলাম। ডাক্তার তো ভালো করে দেখবেও না এখানের, এখন ডাক্তার করোনার জন্য ভালো করে দেখবে। তেল মেখে আছি বলে কিছু দেখা যাচ্ছে না, তেল কালকে মানে যে জায়গাটা সাদা না সেই জায়গাটা একটু বেশি ড্রাই, মানে এমনি স্কিনের থেকে সাদা জায়গাটা একটু বেশি ড্রাই, একটু খড়খড়া টাইপের, আর ওটা দেখতেও বাজে লাগে। আসছি। তো সাবধানে যা, আর তাড়াতাড়ি চলে আসবি, ফার্স্টেই একদম ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি করে চলে আসবি। এখনো আসেনি নাকি দুর্গেশ? টাটা লাড্ডু, টাটা দে, টাটা। ঘড়িতে এখন বাজে 12টা, আর এই এখন ওরা বেরোলো। ডাক্তারবাবুর আসার কথা আছে ওই 12:30 পৌনে 1টা নাগাদ আসবে। তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে যতটুকু সময়, তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করবো। আর আজকে না হলে অসুবিধাও আছে, নয়তো কাল থেকে আবারও ডিউটি যাবে, সেই জন্য আজকেই ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, অনেক বন্ধুরা আমাকে এখন বলো যে দিদিভাই আগের মতো তোমার গলার আওয়াজে অত জোর নেই। সেটা আমিও তোমাদের বলি যে আগে যেরকম যে মানে পাওয়ারে আমি কথা বলতাম বা যে এনার্জি লেভেলটা থাকতো, সেটা এখনই আসা সম্ভব নয়। কারণ আমার যেহেতু মানে 1.5 মাস আগে মতো সার্জারি হয়েছে, আর পেটেরই ওপর সার্জারি হয়েছে, তো বেশি প্রেশার দিয়ে কথা আমার না বলাই ভালো। চাইলে হয়তো আমি আরেকটু এনার্জেটিক হয়ে বলতে পারি, কিন্তু আমি বলছি না, আমি একটা ব্যালেন্স রেখেই বলার চেষ্টা করছি, নয়তো না পেটের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে। আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে এই কাজটা, মানে ব্লগিং বানানো বা তোমাদের সঙ্গে কথা বলা। তার কারণ হচ্ছে মানে মনে হচ্ছে যে আমার হাত পাগুলো বাঁধা। সেটা হচ্ছে এই জন্য, কারণ আমি যতটা প্রেজেন্টেবল হয়ে আসতাম আগে ততটা আসতে পারছি না। তার কারণ হচ্ছে আমি রেডি হওয়া বা ভালো জামা কাপড় পরে তোমাদের সামনে একদম প্রেজেন্টেবল হয়ে আসা, সেটা করার মতো এনার্জি পাচ্ছি না। আমার গলার আওয়াজে বেশি জোর বা প্রেশার লাগিয়ে কথা আমি বলতে পারছি না। আমি কোথাও বাইরে যেতে পারছি না যে এদিক ওদিক কিছু একটা করে দেখাবো, সেটা করতে পারছি না। কুকিং আমার করা বন্ধ ছিল, জাস্ট আমি শুরু করেছি, মানে 1-2 পদ করছি। তো যেটুকু করছি সেটুকু আমি শেয়ার করি, বাট আগে আমি সারাদিনে প্রচুর রান্না করতাম, তো কিছু না কিছু অনেক রকম ভ্যারাইটি শেয়ার করতাম, তো সেটা হয় না এখন আর। তো এরকম মানে অনেক বাধা বিপত্তি আর শারীরিক অসুবিধা, মানে আজ এখানে ব্যথা কাল সেখানে ব্যথা, বিশেষ করে পেটেরই নানা রকম সাইডে, কখনো এদিকে ব্যথা কখনো ওদিকে ব্যথা, তো অনেক রকম ব্যাপার থাকে। ঠাকুরের ঘরে বসে পুজো দিতে পারি না, আমি গিয়ে একটু বসি, একটু প্রার্থনা করি, নমস্কার করে আসি, কিন্তু তখন যখন যাই হয়তো স্নান টান করে পরিষ্কার জামা কাপড় যখন পরলাম তখন গেলাম, তো তখন সম্ভব হয় না সবসময় ক্যামেরা নিয়ে নিয়ে যাওয়া, কারণ সেটাও আমি নিয়ে যেতে পারবো না, কাউকে বলতে হবে যে একটু হেল্প করে দে। তো এরকম অনেক রকম অবস্ট্রাকল থাকে একটা ব্লগ বানানোর পেছনে আমার এখন। তো তা সত্ত্বেও আমি যে বানাচ্ছি, মানে এটাই অনেক বসে গেছি আমি শান্তি, ফোন ধরে ধরে আমি বেশি কথা বলতে পারি না, অসুবিধা হয়। তারপর অনেকে বলছিল যে দিদিভাই তোমাকে মানে অতটা আগের মতো উজ্জ্বল লাগছে না। তো আগে কি হতো, যখন আমি আসতাম ব্লগিংই করতাম, কিন্তু তা সত্ত্বেও যখন আমি আসতাম তো আমি রেডি হয়ে আসতাম, কারণ হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে তখন বেরোতাম, মানে জিম যাওয়ার থাকতো বা বাজার যাওয়ার থাকতো, তো তার আগে আমি কথা বলতাম, তো তখন আমি অলরেডি একটু রেডি হয়ে থাকতাম। মানে এখন আমার তো কোথাওই যাওয়ার নেই। বন্ধুরা, আমার এই বছরের যে শীতকালটা আর তার গত বছরের শীতকালটা আর তার আগের বছরের শীতকালটাও করোনার জন্য কোথাও বেরোতে পারছিলাম না। ইদানিংকাল আমার করোনার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। আগে না মানে আমি ভাবতাম যে প্রথম বছর যখন সব কিছু বন্ধ হলো, ভাবলাম যে না আমাদের পেশেন্স থাকা উচিত, এত অধৈর্য ধরলে হবে না, 1 বছর ঘুরবো না, কি আছে সামনে ঘুরতে পারবো। তারপরের বছরও সেম, এই বছরও সেম, কোথাও যাওয়া যাবে না। আর তাছাড়া মানে আগে, মানে করোনার আগের কথা বলছি,
মানে বছরের মধ্যে শীতকালটা মানে এত সুন্দর যে ঘুরে কাটাতাম। তখন তো ইউটিউব করতাম না, তো সেই জন্য সে সমস্ত স্মৃতি নেই। আমাদের এখান থেকে পরেশনাথ যাওয়া যায়, একদিনেই ফেরত আসা যায়। ওখানে খুব সুন্দর সুন্দর জৈন টেম্পল আছে পাহাড়ের মধ্যে, আর নিচে মধুবন। তো সেখানে আমরা মানে শীতকালে, প্রত্যেক বছর শীতকালে একবার যাই, ঠিক আছে, একবার। মানে যেদিন হয়তো ছেলের পরীক্ষা শেষ হলো, পরের দিনই সকালবেলা পরেশনাথ চলে যাওয়া হলো। খুব মজা হতো, আর আত্মীয় স্বজনরাও আসতে হতো, সেরকম ভাবে প্ল্যান করে আসা হতো যে না ছেলের এক্সাম শেষ হচ্ছে, ওই টাইমে আসো, তো গাড়ি করে আমরা পরেশনাথ চলে যেতাম। আচ্ছা, এখান থেকে খুব মানে একদিন মানে 2-2.5 ঘন্টার ডিস্টেন্সে হচ্ছে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম। তো খুব সুন্দর জায়গা, সারাদিন স্পেন্ড করার মতো জায়গা। তো আমরা প্রচুর এনজয় করতাম। এরকম একদিন নাইট স্টে করতাম না, সকালবেলা বেরিয়ে যেতাম, সারাদিন ঘুরতাম, আর ঘুরে সন্ধে সন্ধে নাগাদ ব্যাক করতাম। ধানবাদে ঢোকার মুহূর্তটা খুব সুন্দর চা আছে, চা খেয়ে আবার বাইরে ঢুকে চাও করতে হবে না, রাতে অল্প কিছু রান্না বান্না করতাম। শীতকালটা এত ঘুরতাম। ধানবাদে খুব বেশি পার্ক নেই, কিন্তু তা সত্ত্বেও যে পার্ক আছে, যেটুকু আছে তার মধ্যেই আমরা ঘুরতাম। আর তারপর এদিক যাওয়া সেদিক যাওয়া, পিকবাজার যাওয়া, এই সমস্ত লেগেই থাকতো। মানে তখন যদি আমি চ্যানেল খুলতাম, আপনাদের সঙ্গে কত কিছু শেয়ার করতে পারতাম। এই করোনার চক্করে ঘরে বন্দি হয়ে রয়েছি, আর সমস্ত জায়গা বন্ধ, আর এখন তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। মানে এই বছরের শীতকালটা আমার এমন গেল যে মানে কিছুই করতে পারলাম না, পুরো হাত আমার ফাঁকা, না কোথাও গেলাম না এলাম। মাঝে মাঝে খুব খারাপ লাগে, আমার মন খারাপও হয়ে যায়। মানে কি করে মানুষ ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে এইভাবে থাকতে পারে, কিছুই করতে পারছে না, সে ঘরের মধ্যে রান্নাও করতে পারছে না। বেশি জোর দিয়ে যদি করি না, বেশি খুন্তি যদি নাড়াই না, তাহলেও পেটে ব্যথা হয়। তো সেই জন্য এখন বেশি গায়ে জোর দেখিয়ে বা বেশি সাহস দেখিয়ে আমার না এগোনোই ভালো। এখন আমার বেড রেস্ট চলছে, কিন্তু ডাক্তার শুধু আমাকে ড্রয়িং রুমে একটু হাঁটতে বলেছে, এটা ছাড়া আর কিছু আমার এখনো করার নেই। তাও আমি একটু একটু এগিয়ে আসি, কারণ যে সংসারের হাল ধরেছে মানে আমার মা, তিনি নিজেও অসুস্থ, তারও রেস্টের দরকার, কিন্তু তাও মা বাধ্য হয়ে করছে। আমার মা বাড়ি থেকে দিদিমা ফোন করলেও মানে বলবে যে না না ওকে দিয়ে কিছু করাস না, কিন্তু তাও আজকে মাকে পটিয়ে পাটিয়ে একটা রান্না করেছি, যে এটুকু না করলে না আমার নিজেরই ভালো লাগে না। তো সেই জন্যই তোমাদেরও হয়তো একই রকম লাগে যে ঘরে থেকে থেকে, কিন্তু ওই তো বললাম যে আমার হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারছি না, আমি কোথাও যেতে পারছি না। আমার হাজবেন্ডকে আমি বলি, ও একটা খুব পজিটিভ পার্সন, খুব পজিটিভ, মানে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেবে আর কি। বলবে কোনো ব্যাপার না। আমি বলছি যে আমার চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে, চ্যানেলে আগের মতো আসছে না, ফিডব্যাক আসছে না, তো বলবে যে দেখো চ্যানেল তোমার আছে, চ্যানেল তোমার হয়ে গেছে, তোমার যে বন্ধুরা তোমার সাথে আছে তারা তোমার সাথেই আছে। হ্যাঁ তুমি এখন ভিডিও কম দিচ্ছ, আমার প্রত্যেক মাসে ইউটিউবের তরফ থেকে শো করছে যে আমি 37 থেকে 38টা ভিডিও দিতাম একটা মাসে, যেটা আমার এই মাসে হয়েছে 15টা না 14টা মতো। তো সেই জন্য অবভিয়াসলি ভিউজটা তোমার কম দেখাচ্ছে। আর কিন্তু সমস্ত কিছু আছে, তুমি আবার কাজ শুরু করতে পারবে, আবার স্পিড ধরতে পারবে। কাজ তো তুমি এখনো করছো, স্পিড হচ্ছে না বা কাজের কোয়ালিটি হয়তো তোমার অত ভালো হচ্ছে না, কিন্তু সমস্ত কিছু তুমি করতে পারবে। কিন্তু তার আগে তুমি প্রপার সুস্থ হও। ভিউজ ডাউন হচ্ছে কোনো ব্যাপার না, একসময় তুমি সুস্থ হবে, আর একসময় তুমি আবার কাজ করতে পারবে, প্রতিদিনের কাজ, এবং নানা রকম ভাবে তুমি যেমন কন্টেন্ট করতে পারবে এবং আবার ভিউজ পাবে। বলে যে তুমি এখন যেতে পারছো না বাইরে, একসময় তো বাইরে যেতে পারবে, একসময় পরিস্থিতি সমস্ত কিছু ঠিকঠাক হবে, তখন তুমি বাইরে যেতে পারবে, পার্কে যেতে পারবে, কোনো স্পটে গিয়ে এক্সপ্লোর করতে পারবে, মুভি দেখতে যেতে পারবে, অনেক কিছু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার আছে, অনেক এনার্জি আছে তোমার, অনেক কিছু বলার আছে যেটা তুমি এখন করতে পারছো না। কিন্তু শুধুমাত্র তুমি সুস্থ হও, তুমি যদি সুস্থ হও, একদম প্রপার ঠিক হয়ে যাও, কাজ তুমি সারা জীবন করতে পারবে, ইউটিউব তোমার সাথে সব সময় থাকবে, কোথাও ছেড়ে যাবে না। হ্যাঁ এখন তোমার কম হচ্ছে, যখন তুমি আবার ভালো কাজ বাড়াবে, তোমার কাজের স্পিড বাড়াবে এবং কোয়ালিটি বাড়াবে, আবার তুমি সমস্ত কিছু গেইন করে নেবে। তোমার এমন কিছু হচ্ছে না যে কোনো কিছু হারিয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ, এখন কম পাচ্ছ, তখন হয়তো আরো বেশি পাবে, হয়তো না পাবে, বেশি পাবে, কিন্তু একটু তুমি ধৈর্য ধরো, এরকম বলে আমাকে শান্ত করে। দেখো আমি কথা বলছি আর রাস্তা দিয়ে কি যেন একটা যাচ্ছে, তারা ওইটা আগে যাক, তারপর আবার কথা বলছি। রাস্তার পাশে বাড়ি হলে কি অসুবিধা বলো, যাই হোক গেল ওটা।
আজকে আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হবে, ওরা এখন গেল ডাক্তারখানা, আসবে তারপর তো করবো। ওরা ডাক্তারখানার ওখান থেকে যেই হয়ে যাবে দেখানো, ফোন করে দেবে, তখন মা ভাতটা বসাবে। আর রান্না বান্না তো সমস্ত কিছু হয়েই গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার অ্যানিভার্সারির গিফটটা কেমন হয়েছে, যদি এবছর খুবই কমের ওপর দিয়ে গেছে। আমি তো নিতেও চাইছিলাম না, ও জোর করে দিয়েছে। ও নিতে চাইছিল না, আমি ওকে জোর করে দিয়েছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলো। আর কিভাবে অ্যানিভার্সারি দিন কাটাচ্ছে সেটা কদিন পরেই জানতে পারবো। অনেকের মনে প্রশ্ন জাগবে যে অ্যানিভার্সারি কবে। অ্যানিভার্সারি আমার ফেব্রুয়ারি মাসে আমার অনেক অনেক ইম্পর্টেন্ট দিন। ফেব্রুয়ারি মাসে আমার অ্যানিভার্সারি। ফেব্রুয়ারি মাসেই আমার হাজব্যান্ড জব পেয়েছিলেন এবং ফেব্রুয়ারি মাসেই আমার ছেলেরও বার্থডে। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে। তো ফেব্রুয়ারি মাসে আমার অনেক 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 ইম্পর্টেন্ট দিনগুলো সমস্ত কিছু মিলেমিশে একটা মাসের মধ্যেই পড়েছে। অ্যানিভার্সারি আসছে, খুব তাড়াতাড়ি বলবো অ্যানিভার্সারি কবে, তবে আজকে নয়। আবার আজকে আমার অনেকে কমেন্টসে অর্ধেক ভিডিও দেখে অনেকে উইশ করা স্টার্ট করে দেবে, ভাববে মনে হয় আজকে অ্যানিভার্সারি। না, আজকে অ্যানিভার্সারি নয়, আমি এখনই বলে দিচ্ছি অ্যানিভার্সারি আজকে না, অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি আসে, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে কবে অ্যানিভার্সারি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। আমি ভিউজ কম পাচ্ছি, তোমাদের থেকে ফিডব্যাকও কম পাচ্ছি, সেই জন্য আমি ডেইলি ব্লগস দিচ্ছি না, কারণ আমি ঘরের মধ্যেই রয়েছি। তো যেরকম পারছি সেরকম আমি দিচ্ছি। তোমরাও সবাই জানো যে এখন আমার সুস্থ হওয়াটা বেশি জরুরি। একদম কাজ না করলে ভালো লাগবে না, তাই জন্য মাঝে মাঝে একটা ব্লগ দিচ্ছি। টাটা, সবাই খুব ভালো থেকো।